নতুনভাবে নতুন রূপে নজরে খবর। এখন আরও বেশি সহজে, আরও বেশি সোজাসাপটা দেশ ও রাজ্যের মেহনতি মানুষের লড়াইয়ের যে বার্তা আপনার কাছে পৌঁছানো হয় না শাসকের স্বার্থে, সেই খবরই আপনার কাছে পৌঁছে দেব আমরা। বাণিজ্যিক মিডিয়ার বাছাই করা খবর নয়, আপনার আমার লড়াইয়ের খবর, দ্রোহের খবর। চোখ রাখুন প্রতি বুধ ও রবিবার সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বললেন পলিট ব্যুরো। সিবিআইয়ের চার্জশিটে নাম সন্দীপ ঘোষ সহ 5 জনের। দপ্তরে বসে তৃণমূলের পঞ্চায়েত প্রধান নিলেন ঘুষের টাকা, ছড়ালো ভিডিও। নিয়োগ দুর্নীতিতে জামিন কুন্তলকে। সম্ভলে মসজিদ সমীক্ষা স্থগিত রাখতে বলল সুপ্রিম কোর্ট। জুলাই থেকে সেপ্টেম্বরে অর্থনৈতিক বৃদ্ধির হার নামল ভারতে। আশা কর্মীদের সংসদ অভিযান। পাশে নেই সরকার, কমছে বাস, বিপাকে যাত্রীরা, বিপন্ন কর্মীরাও। বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানালো সিপিআইএম পলিট ব্যুরো। দেরি না করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দৃঢ় হস্তক্ষেপের দাবিও করেছে পলিট ব্যুরো। পলিট ব্যুরোর বিবৃতিতে ভারতের পরিস্থিতির উল্লেখও করা হয়েছে। পলিট ব্যুরো বলেছে যে ধর্মীয় সাম্প্রদায়িকতার ওপর ভিত্তি করে বিভাজনের রাজনীতি ভারত এবং বাংলাদেশ উভয়ের পক্ষেই ক্ষতিকর। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি উদ্বেগজনক হয়েই রয়েছে। তাদের নিরাপত্তা ও সুরক্ষার পক্ষে বিপজ্জনক একাধিক ঘটনা ঘটছে। পলিট ব্যুরো এও বলেছে, মৌলবাদী শক্তিগুলো সাম্প্রদায়িক বিভাজন তৈরিতে সক্রিয়। বাংলাদেশের সরকারকে সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে এখনও কোনো দৃঢ় পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। শান্তি এবং সম্প্রীতির স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দেরি না করে এখনই পদক্ষেপ নিতে হবে। পলিট ব্যুরো আরও বলেছে, এই পরিস্থিতিতেই ভারতের হিন্দুত্ববাদী শক্তিগুলোকে উন্মত্ত এবং আগুন জ্বালানোর মতো প্রচার চালাচ্ছে। এই উদ্দেশ্যে সন্দেহজনক কারণ এই শক্তিগুলোই মুসলিমদের সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে। পলিট ব্যুরো বলেছে, ধর্মীয় সাম্প্রদায়িকতার উপর ভিত্তি করে বিভাজনের রাজনীতি ভারত এবং বাংলাদেশ উভয়ের পক্ষেই ক্ষতিকর। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। এই চার্জশিট মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম রয়েছে। চার্জশিটে আরও 4 জনের নাম রয়েছে। শুক্রবার আলিপুর আদালতে সিবিআই আর্থিক দুর্নীতি তদন্তে 100 পাতার চার্জশিট জমা দিয়েছে। এই চার্জশিটের সঙ্গে যুক্ত রয়েছে 1000 পাতার তথ্য প্রমাণ। কিভাবে হাসপাতালের চিকিৎসা সামগ্রী বেআইনিভাবে টেন্ডারে কেনা হয়েছে তার তথ্য প্রমাণ এই চার্জশিটে রয়েছে। আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসক ধর্ষণ ও খুনের পর এই আর্থিক দুর্নীতি সামনে আসে। এই দুর্নীতি তদন্তে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ ঘোষকে। এরপর ঘটনা একে একে গ্রেপ্তার করা হয় বিপ্লব সিংহ, আফসার আলী এবং সুমন হাজরাকে। এরপর গ্রেপ্তার হন তৃণমূল ছাত্রনেতা আশিস পাণ্ডে। এই নৃশংস খুনের বিরুদ্ধে ন্যায় বিচারের দাবিতে মানুষ রাস্তায় নেমেছিলেন প্রথম থেকেই। এই অবধি চার্জশিটে 4 জনের নাম রয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিল আশিস পাণ্ডে। সিনিয়র চিকিৎসক এবং জুনিয়র শিক্ষকরা আশিস পাণ্ডের হাতে হেনস্থা হয়েছেন বলে বহু অভিযোগ উঠেছে। গ্রাম পঞ্চায়েত দপ্তরে বসে ঠিকাদারের কাছ থেকে টাকা নিচ্ছেন তৃণমূলের প্রধান। ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য। মুখে কুলুপ এঁটে নীরব শাসক দলের তৃণমূল কংগ্রেসের নেতারা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই প্রধান বললেন, টাকা নেওয়ার ছবিটি তাঁর, তবে তাকে ফাঁসানো হয়েছে বলে মুখ রক্ষার চেষ্টা করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি বলছেন, এনার্জির কাজ করে ফেঁসে আছি, লক্ষ লক্ষ টাকা দেনা নিয়ে কাজ করলেও সেই টাকা কবে পাবো জানি না, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, আপনি এটা নিন, এখনকার মতো উদ্ধার করুন, কাজটা আমায় দিন, আপনি তো চলে যাচ্ছেন না, আমরাও আছি, আপনাকে ঠিক দেব, টাকা তো দিতেই হবে। এমন কথোপকথনের ভিডিওতেও দেখা যাচ্ছে শালবনী ব্লকের 4 নম্বর বাঁকিবাদ গ্রাম পঞ্চায়েত দপ্তরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল কংগ্রেস দলের নেতা ও গ্রাম পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় মাহাতো। আবাস যোজনা, 100 দিনের কাজে জব কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার সহ সামাজিক সুরক্ষার ভাতাগুলোতেও কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে এই তৃণমূল প্রধানের বিরুদ্ধে। এবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। ছড়িয়ে পড়ায় শাসক দল বেকায়দায় পড়ে মুখে কুলু পেটেছে। মেদিনীপুরে তৃণমূলের প্রধান টাকা নেওয়ার এর ভিডিও সম্পর্কে সিপিআইএমের রাজ্য সম্পাদক বলেন, তাকে যদি জিজ্ঞাসা করেন তৃণমূল করছেন কেন, তিনি বলবেন টাকা রোজগার করার জন্যই তো করছি। তিনি বলবেন যে আমি আগে টাকা খরচ করে প্রধান হয়েছি, তাই এখন টাকা রোজগার করছি। মমতা ব্যানার্জি, তৃণমূল আর বিজেপি মিলে এই নতুন মডেল তৈরি করেছে। রাজনীতি করো আর করে খাও, শুধু 75% পাঠিয়ে দাও কালীঘাটে, তাহলেই হবে।
নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেল কুন্তল ঘোষ। প্রাথমিক দুর্নীতি মামলায় তৃণমূলের এই যুব নেতাকে গ্রেপ্তার করে ইডি। পরবর্তীতে সিবিআইও তাকে হেফাজতে নেয়। কলকাতা হাইকোর্টে ইডি মামলার আগেই জামিন পেয়েছিল কুন্তল ঘোষ, কিন্তু সিবিআই এর মামলা থাকার জন্য জেল হেফাজত থেকে মুক্তি পায়নি কুন্তল। সিবিআই এর মামলায় জামিনের পর জেল থেকে মুক্তি পাবে ধৃত তৃণমূল নেতা। শুক্রবার সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছে কুন্তল ঘোষকে। জামিন চেয়ে একাধিকবার সুপ্রিম কোর্টে আপিল করে এই যুব তৃণমূল নেতা, কিন্তু প্রতিবার জামিনেই আবেদন বাতিল করে দেয় উচ্চ আদালত। দীর্ঘদিন ধরে জেলে থাকা সত্ত্বেও ট্রায়াল শুরু হচ্ছে না। এই যুক্তিকে হাতিয়ার করে ফের জামিনের জন্য আপিল করা হয় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার এজলাসে। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় ছাড়া পেয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জি। যে যুক্তি খাড়া করে কুন্তল ঘোষ জামিন পেলেন, সেই যুক্তিতেই হাতিয়ার করে জামিনের জন্য আবেদন করেছেন পার্থ চ্যাটার্জি। রাজনৈতিক মহলের বক্তব্য, সিবিআই ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি সঠিক সময় তদন্ত প্রক্রিয়া শেষ করতে না পারে, তাহলে সাধারণ মানুষের আস্থা থাকবে কি করে? বামপন্থীরা বরাবর বলে আসছে কেন্দ্র রাজ্য সেটিং তত্ত্বের কথা। সেই সেটিং এর জন্যই কি তদন্ত প্রক্রিয়া গাফিলতি করা হচ্ছে? প্রশ্ন ওয়াকিবল মহলের। শাহী জামা মসজিদ কমিটিকে এলাহাবাদ হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশ পর্যন্ত কোনো নতুন নির্দেশ দেওয়া স্থগিত রাখতে বলেছে নিম্ন আদালতকে। নিম্ন আদালতের নির্দেশে গত রবিবার সমীক্ষার নামে মসজিদে ঢোকে বিশাল পুলিশ বাহিনী, উত্তেজনাও ছড়ায়, নিহত হন 5 জন। সুপ্রিম কোর্ট শান্তি ও সম্প্রীতি ফেরানোর আহ্বান জানিয়েছে সব পক্ষকে। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বললেন, শান্তি এবং সম্প্রীতি সুনিশ্চিত করতে হবে। নিরপেক্ষভাবে সুপ্রিম কোর্টে গোটা বিষয়টি পর্যবেক্ষণ করবে। আদালত চায় না যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে। এদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই মামলার আবেদন এলাহাবাদ হাইকোর্টে জমা পড়ার 3 দিনের মধ্যেই শুরু করতে হবে শুনানি প্রক্রিয়া। হাইকোর্টে শুনানির পর আগামী 8ই জানুয়ারি শাহী জামা মসজিদ সমীক্ষা সম্পর্কিত যে শুনানি রয়েছে তা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। জুলাই থেকে সেপ্টেম্বরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার নেমে হয়েছে 5.4%। গত প্রায় 2 বছরে কোনো 3 মাসে বৃদ্ধির হার এত কমেনি ভারতের। আগের অর্থবর্ষে জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল 8.1%। সরকারি সূত্র যদিও চীনের বৃদ্ধির হার দেখিয়ে বলছে যে ভারত এখনও বিশ্বে গুরুত্বপূর্ণ বিভিন্ন অর্থনীতির মধ্যে সর্বোচ্চ বৃদ্ধির হার পেয়েছে। চীনে জুলাই থেকে সেপ্টেম্বরে বৃদ্ধির হার ছিল 4.6%। তবে এই অংশগুলো যা বলছে না তা হলো ভারতের তুলনায় মোট জাতীয় উৎপাদনের আয়তন চীনের অনেক বেশি। টাকার চলতি মূল্যে চীনের মোট অর্থনৈতিক উৎপাদনের আয়তন ভারতের প্রায় 5 গুণ। জাতীয় পরিসংখ্যান দপ্তর বা এনএসওর শুক্রবার জানিয়েছে, মোট মূল্য সংযুক্তি বা গ্রস ভ্যালু অ্যাডেড হিসাবের ভিত্তিতে অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকীতে কৃষিতে গত অর্থবর্ষের তুলনায় একই মেয়াদে বৃদ্ধির হার বেড়েছে। গত অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল 1.7%। তবে কারখানা উৎপাদনের ক্ষেত্রে বৃদ্ধির হার গত অর্থবর্ষে ছিল 14.3%, যা 2.2% কম। চলতি 2024 থেকে 25 অর্থবর্ষের প্রথম 3 মাস এপ্রিল থেকে জুন পর্বে বৃদ্ধির হার ছিল 6%। আগের অর্থবর্ষের এই সময়ে বৃদ্ধির হার ছিল 8.2%। সিআইটিইউ অনুমোদিত সর্বভারতীয় আশা কর্মীদের ফেডারেশনের ডাকে সংসদ অভিযান করা হয়। আশা কর্মীদের স্থায়ীকরণ, মাসে ন্যূনতম 26,000 টাকা বেতন, সামাজিক সুরক্ষা ও পেনশনের দাবিতে দিল্লি যন্তর মন্তরে জনসভা করেন। সারা দেশের 13টি রাজ্য থেকে আশা কর্মীরা এসে এখানে উপস্থিত হন। এই অভিযানের নাম দেওয়া হয় আশা সংগ্রাম যাত্রা। আশা সংগ্রাম যাত্রার উদ্বোধন করেন সিআইটিইউর সর্বভারতীয় সভাপতি কে হেমলতা। তিনি আশা কর্মীদের শুভেচ্ছা জানান তাদের এই লড়াইয়ের জন্য। কর্পোরেটমুখী সরকারের নীতি পরিবর্তনের জন্য জাতীয় পর্যায়ে লড়াইকে তীব্র করা ও যৌথ সংগ্রামকে শক্তিশালী করার আহ্বান জানান। সর্বভারতীয় আশা কর্মীদের ফেডারেশনের সাধারণ সম্পাদক মধুমিতা ব্যানার্জি আশা কর্মীদের দাবি সনদ পেশ করেন এবং লড়াইয়ের অর্জিত সাফল্যের কথা তুলে ধরেন। রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ও রাজ্যসভার সাংসদ ভি শিবদাসন সেই সমাবেশে বক্তব্য রাখেন। আশা কর্মীদের সংহতিতে বক্তব্য রাখেন সারা ভারত কিষাণ সভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান সহ নেতৃবৃন্দ। সমাবেশে জনগণের সমস্যা নিয়ে শ্রমিক কৃষক যৌথ আন্দোলনকে শক্তিশালী করার এবং রাজ্যে রাজ্যে আশা কর্মীদের লড়াইকে তীব্র করার আহ্বান জানানো হয়। দূষণ বিধিতে বাতিল হচ্ছে পুরনো বাস, কিন্তু নতুন করে আর বাস চালাতে আগ্রহী হচ্ছেন না বাস মালিকরা। কলকাতায় এমনিতেই কমেছে বাস, সংকট বাড়বে আরও। এখন প্রতিদিন কলকাতা শহর ও শহরতলিতে প্রায় 3600 বাস চলে। 15 বছরের পুরনো হওয়ায় বাদ যাবে আরও প্রায় 1000 বাস। এই বাস না নামলে যাত্রীদের সমস্যা বাড়বে। বাস পরিবহন শিল্পের সংকটের জেরে সমস্যায় শ্রমিকরাও। সেই প্রসঙ্গে সিআইটিইউ রাজ্য সম্পাদক অনাদি সাহু বললেন, বামফ্রন্ট সরকারের সময় আর্থিক সাহায্য করা হয়েছিল, তার সাথে ব্যাংক থেকেও লোনের ব্যবস্থা করে তৎকালীন সরকার। বর্তমানে সরকার উদাসীন। একদিকে যাত্রীদের সমস্যা, অন্যদিকে বাস শ্রমিকদের নিয়মিত ছাঁটাই করা হচ্ছে। বাস শ্রমিক ও যাত্রীদের যাতে সমস্যা না হয় সেটা
সরকারের দেখা উচিত। দেশে পরিবহন দূষণ কমাতে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ BS6 মানের নিচে থাকা 15 বছরের পুরনো গাড়িগুলিকে বন্ধ করতে হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রের গণপরিবহন বিষয়ক বিভাগ 15 বছরের পুরনো গাড়িগুলিকে চিহ্নিত করার নির্দেশ পাঠায় রাজ্যকে। সেই গাড়ির মালিকদের নোটিশও পাঠানো হয়। অভিযোগ, দূষণ ও রুট পারমিট বের করার জন্য ঘুষ দিতে হচ্ছে তৃণমূল নেতাদের। পরিবহন আন্দোলনের নেতৃবৃন্দ বলছেন, এই শিল্পের দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে। সরকার যদি গণপরিবহনের দিকে নজর না দেয়, সমস্যায় পড়বেন সাধারণ যাত্রী থেকে বাস মালিক এবং কর্মচারীরা। সঙ্গে থাকুন, হক আদায়ের লড়াইয়ে থাকুন, দেখতে থাকুন নজরে খবর, খবর মানে গল্প নয়।